ডিগ্রি মাইনাস 2 থিটা, সরি 2 থিটা হচ্ছে যে তোমার পি ও জেড। হ্যাঁ বলো, এবার আগাও। তো তো এখন আমরা এই দুটো ইন্টেন্সিটি তো পাওয়ার ফ্লো এর ডাইরেকশন, সুতরাং এটাকে নরমালি আমরা যোগ করে দিতে পারি। সুতরাং সুতরাং এই পাওয়ার ফ্লো এখানে গুলো বলো, আমরা এই যে ইকুয়েশন, আগের ইকুয়েশনে জাস্ট জি এখানে স্যার, বসিয়ে দিবা, আর ওই কিছুই না, ইকুয়েশনটা তাই না? বসানো আছে। জি স্যার। বসালো এখানে, এখানে সাইন টার্মটা নাই কেন? সাইন 90 এখানে, এটা সাইন 90, তাই না? সাইন 90 তোমরা জানো যে এটা হচ্ছে 1, আর বাকি যেটা এখানে আছে এটা জেড কম্পোনেন্টের জন্য এখানে বলো, বলো। জেড কম্পোনেন্টের জন্য অ্যাকচুয়ালি আমরা আমরা ওই 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, এখন সাইন আর কস এর জন্য 90 ডিগ্রি রিলেশনের তো আমরা জানি, সুতরাং এখন কস স্কয়ারের ভ্যালুটা এখানে এখানে আমরা আমরা বসিয়ে দিলাম, ফলে আমরা এখন এখন ওই কম্পোনেন্টের ভ্যালুটাও পেয়ে গেলাম। এখন আমরা দুটো আলাদা ইন্টেন্সিটির হ্যাঁ কম্পোনেন্টের ভ্যালু পেয়ে গেছি, এখন আমরা এদেরকে যোগ করে দেবো। এটা যেহেতু জাস্ট পাওয়ার ফ্লো ইন্ডিকেট করছে, সেটা এখানে ভেক্টরের ব্যাপার নেই, আমরা জাস্ট এটাকে সিম্পলি অ্যালজেব্রিক্যালি অ্যাড করে দিতে পারবো, এবং অ্যাকচুয়ালি আমরা সেটাই করেছি। এবং তারপর তারপর হ্যাঁ, আইও মানে এবং এখানে আইও এক্স দুটো ভ্যালু সেম, সেটা কমন নিলাম, এবং কমন নিয়ে শেষ তার পর্যন্ত মানে আমরা কি, ফাইনাল কমন চলে এলাম। ফাইনালি এই ইকুয়েশনটা আইপি সমান এটা, তার মানে এটা কি দাঁড়ালো, এটা কি প্রেজেন্ট এই পয়েন্টে তোমার একটা এক্সরে বিম ইলেকট্রনের উপর যখন পড়ছে, যে স্ক্যাটারিং হচ্ছে, তার স্ক্যাটারিং ইন্টেন্সিটি এই পজিশন থেকে, পি পজিশন থেকে কত, সেটা হচ্ছে যে এই যে ইকুয়েশন। কথাটা কি বুঝছো? এইটাই। জি স্যার। তাহলে তুমি ক্লিয়ার হচ্ছে কিনা সবাই? জিনিসটা দেখতে কঠিন, কিন্তু আসলে যখন আমার মনে হয় এখন তোমাদের মধ্যে ইজি হয়েছে। আমাদের কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল হচ্ছে যে ইলেকট্রন এখানে আছে, ও রিজিয়নে তুমি একটা এক্সরে বিম পাঠিয়েছ, এরপরে একটা পজিশন থেকে তুমি স্ক্যাটারিং কি হচ্ছে সেটা মেজার করবা। হ্যাঁ, এটা তুমি এখান থেকে মেজার করতে পারো, এই যে আমার এখন যেখানে অ্যারো চিহ্ন আছে এখান থেকে পারো। তো আমরা ধরে নিলাম আরবিট্রারিলি যে এটা পি পজিশন থেকে, এই পজিশনে এই স্ক্যাটারিংটা ইন্টেন্সিটি কত হবে, সেটা হচ্ছে যে এইভাবে আইপি সমান এই যেভাবে আসবে, এটা যে কোনো পজিশন থেকে তুমি আনবা, শুধু এই টু থিটাটা চেঞ্জ হবে এইটুকু। এরপরে দেখো স্যার আমরা কি, এটাকে আমরা, স্যার একটা কোশ্চেন ছিল, আমরা কি ওপি লাইনটা মানে এক্স জেড প্লেনের উপরে ধরেছিলেন? হ্যাঁ হ্যাঁ, এটা তো জি অবশ্যই, স্যার। জি স্যার। অবশ্যই ওপি লাইনটা এক্সজেড প্লেনের উপর আছে। এটাকে বলা হচ্ছে থমসন ইকুয়েশন, একটা এটা অ্যাক্সিডেন্টের জন্য একটা বেসিক ইকুয়েশন ইন্টেন্সিটির জন্য। থমসন ইকুয়েশন ফর দ্য স্ক্যাটারিং অফ অ্যান এক্সরে বিম বাই এ সিঙ্গেল ইলেকট্রন। এখানে দেখো এটাকে আমরা যদি এভাবে লিখি, আগের ইকুয়েশনটাকে দেখো, এখানে ভেরিয়েবল যেটা আরটাকে আলাদা করছে, বাকিটা কিন্তু কনস্ট্যান্ট, ই এম সি এগুলো একটু কনস্ট্যান্ট, আর এখানে টু থিটা ভেরিয়েবল। এই যে ব্র্যাকেটে এটাকে পোলারাইজেশন ফ্যাক্টর বলা হয়, বাকিতে তোমরা যেটা দেখতেছো এটা নিয়ে আমরা পরে আবার ডিসকাস করব যখন আমরা ইন্টেন্সিটি ক্যালকুলেশন করব। এখন আমরা জানলাম একটা ইলেকট্রনের স্ক্যাটারিং কি হয়, ইন্টেন্সিটিটা জানলাম। এখন নরমালি একটা ইলেকট্রন তো থাকবে না একটা মেটেরিয়ালের মধ্যে, আর ডেফিনেটলি এটা এই ইলেকট্রনগুলা কোন একটা অ্যাটমের পার্ট। তাহলে এখন আমরা স্ক্যাটারিং বাই অ্যান অ্যাটম এটা আমরা দেখি, এটা কে বলবা? রোল 24 আসছো, রোল 24। ইয়েস স্যার। হ্যাঁ, তুমি পড়ছো, পড়ে আসছো? স্যার আমি পোলারাইজেশন ফ্যাক্টর পর্যন্ত পড়ছি, স্ক্যাটারিং বা অ্যাটমটা স্যার ওভাবে বুঝি নাই। পড়ছো তুমি? রিডিং পড়ছি স্যার। জি স্যার। বলো তাহলে, রিডিং করলে বলো কি বুঝুনি। স্যার এখানে যেটা বলা হয়েছে যে যদি এক্স-রে বিমটা একটা অ্যাটমের উপর এসে পড়ে, তখন অ্যাটমের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে, তো প্রত্যেকটা ইলেকট্রন, যেরকম আমরা আগে দেখে আসছি একটা ইলেকট্রনের উপর যখন এক্স-রে বিম এসে পড়ে, এক্স-রে বিমটা স্যার স্ক্যাটার্ড হয়ে যায়। এরকম অ্যাটমের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে, সো ওই প্রত্যেকটা ইলেকট্রন থেকে ওরকম একটা মানে রেডিয়েশন একটা স্ক্যাটার করবে কোহেরেন্টলি, মানে যতগুলা স্ক্যাটার্ড বিম থাকবে সবগুলার স্যার হচ্ছে ওয়েভলেন্থ। কেন নিউক্লিয়াস কি করবে না? নিউক্লিয়াস অ্যাটমের উপর যখন পড়তেছে তখন তো নিউক্লিয়াসও করবে, নিউক্লিয়াসে হবে না স্ক্যাটারিং? স্যার নিউক্লিয়াসে এটা বলতে পারবো না স্যার। না স্যার, হবে না নিউক্লিয়াস স্ক্যাটারিং। কেন হবে না? স্যার নিউক্লিয়াসের ম্যাস অনেক বেশি, কেন হবে না? আমার তো স্ক্যাটার করতে হলে যেই পার্টিকেলটার সাথে ইন্টারঅ্যাকশন হচ্ছে ওইটাকে মানে হায়ার একটা এনার্জি সেটে উঠাতে পারতে হবে, তারপরে অসিলেট করতে ও হবে, অসিলেট করে তারপরে ও আবার বিমটা রিলিজ হ্যাঁ করবে। তো স্যার নিউক্লিয়াসকে তো অসিলেট করানোর মতো এনার্জি ওই এক্স-রে ফোটনের নাই। নাই, সেই জন্য তার মানে ইলেকট্রন। তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে তোমার কথা হিসেবে যেটা বোঝা যাচ্ছে যে একটা অ্যাটমের ভিতর যে ইলেকট্রন গুলো আছে সেটার সাথে স্ক্যাটার্ড হবে যেটা, হ্যাঁ সেটাই হচ্ছে যে অ্যাটমিক স্ক্যাটারিং বলতে পারো। তাহলে আমি কি এটা বলতে পারি যে অ্যাটমিক স্ক্যাটারিং এর যে ইন্টেন্সিটি হবে, ওই অ্যাটমের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে তার ইন্টেন্সিটি, আমি একটা ইলেকট্রনের ইন্টেন্সিটি বের করলাম, এখন আমি একটা পজিশন থেকে সবগুলা
ইলেকট্রনের ইন্টেন্সিটি বের করে যোগ করে দিলে, আমি যদি যোগ করে দেই, হ্যাঁ, তাহলে কি টোটাল যেটা পাবো সেটাই কি আমার একটা অ্যাটমের স্ক্যাটারিং হবে ইন্টেন্সিটি? জি স্যার, এটা বলা যায়। হ্যাঁ, থিওরিটিক্যালি এটাই হবে, কিন্তু কথা আছে একটা। ওই যে 2θ দেখছো না তোমরা, এখানে আগে পজিশনটা মেজার করছো, যে এখানে 2θ দেখছো না পজিশন, তো এই যে 2θটা বলা হচ্ছে যে এই 2θ ভ্যালুটা যদি তোমার কি হবে, 0 হয়। 2θ ভ্যালুটা কি হবে যদি 0 হয়? এখানে এই কথাটা বলছি, ইজ দ্য ওয়েভ স্ক্যাটার্ড বাই অ্যান অ্যাটম সিম্পলি দ্য সাম অফ দ্য ওয়েভস স্ক্যাটার্ড বাই ইটস কম্পোনেন্ট ইলেকট্রনস, অর্থাৎ যতগুলো ইলেকট্রন আছে। দ্য আনসার ইজ ইয়েস, কন্ডিশন আছে, ইফ দ্য স্ক্যাটারিং ইজ ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন, অর্থাৎ 2θ equals to 0 যখন হবে, because the waves scattered by all the electrons of the atom are then in phase. যখন 2θ equals to 0 থাকবে তখন দেখা যাবে ফেজ ডিফারেন্স তোমার ইয়ে হবে না, কি হবে না, এটাকে ফ্র্যাকশন আসবে না, তখন তোমার ইন্টিজার নাম্বার অফ ল্যামডা, অর্থাৎ একই হবে ফেজ ডিফারেন্স। তোমার সোজা স্ট্রেট চলে যাচ্ছে বা স্ট্রেট ব্যাক করতেছে, তাহলে ফেজ ডিফারেন্স কি? ফেজ ডিফারেন্স তো তোমার হচ্ছে সেম জিনিস, একই ফেজ, অর্থাৎ ফেজের কোনো ডিফারেন্স হচ্ছে না, ইনসিডেন্ট যেটা এটা হুবহু একই। যখন এটা অ্যাঙ্গেল হয়ে যাবে তখনই তো তোমার ফেজ ডিফারেন্সটা আসবে। সেই জন্য এটা বলতেছে আর দেন ইন ফেজ এন্ড দ্য অ্যামপ্লিটিউড অফ অল দ্য অ্যাটমস, অল দ্য স্ক্যাটার্ড ওয়েভস ক্যান বি অ্যাডেড ডিরেক্টলি। তাহলে এটা ট্রু অনলি ফর, এটা কন্ডিশনাল, বলা হচ্ছে যে এটা ফরওয়ার্ড ডিরেকশন হবে, বাট দিস ইজ নট ট্রু ফর আদার ডিরেকশনস অফ স্ক্যাটারিং। কিন্তু এটা অন্য ডিরেকশনের জন্য এটা এই স্ক্যাটারিংটা ঠিক না। এই যে এখানে আসছে তোমার সেটা দেখাবো, মানে এই যে ফরওয়ার্ড এইভাবে যদি চলে যায়, দেখো এদের দুটো বিম আছে, একটা ইনসিডেন্ট বিম পড়লো, পড়ে এইভাবে স্ক্যাটারিং হলো, আরেকটা হচ্ছে যে এইভাবে পড়ে এই অ্যাঙ্গেলে হলো। দেখো দুটোর ভিতরে পার্থক্য বোঝা যাচ্ছে, এখানে ফেজ ডিফারেন্স চলে আসতেছে আর এখানে ফেজ ডিফারেন্স আসছে না। এটার কারণে তোমার এটা ভেরি করে যাবে। এক কথা হচ্ছে যে এই ছবি দিয়ে এটা বোঝানো। তাহলে এখন আরেকজন বলো, এখন কে বলছিল 24, রোল 25 আছো? নাই? Yes sir. Yes sir. তুমি পড়ছো কিছু? না স্যার। পড়ো নাই? রোল 46, রোল 46 আছে? নাই? রোল 50, রোল 50 আছো? নাই? তাহলে এখানে কে বলতে পারবা এটা? এটা রোল 3 বলো। পড়ছো? রোল 3 পড়ছো? রোল 3 আছে? স্যার হ্যালো, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তুমি এটা বলতে পারবা? এই যে উপরের ফিগার না, মানে অ্যাটমিক হয়নি স্যার আমার। হ্যাঁ স্যার এই পার্টটা পড়া হয়নি স্যার। হ্যালো, এই পার্টটা পড়া হয়নি? না আচ্ছা, স্যার। এটা কে পারবা? রোল 1 ছাড়া কে পারবা? স্যার আমি ট্রাই তোমরা করতে পড়ে পারি। আসতে সুবিধা। তুমি কে 4? জি স্যার। তুমি বলো, ট্রাই না, তুমি পড়ে আসছো কিনা? পড়ছি স্যার, মানে যেটুকু পড়লে বুঝছি সহজ, পুরো সেটা তো 100% বুঝিনি। হ্যাঁ, তাহলে বলো বলো বলো। 100% বুঝো আমি চাই না, 100% বুঝতে তাহলে আর ক্লাসের কি দরকার? জি স্যার। তো এখানে যেটা বলেছে যে আমাদের যদি এরকম স্ক্যাটারিং হতো যে সব মানে ইলেকট্রন, মানে একটা অ্যাটম প্রতিটা ইলেকট্রনই একই ডিরেকশনে স্ক্যাটার করতেছে কোনো ফেজ ডিফারেন্স ছাড়া, তখন দেখা যেত যে আমরা ইলেকট্রনের স্ক্যাটারিং দিয়ে মানে অ্যাড আপ করে আমি অ্যাটমিক স্ক্যাটারিংটা ডিটারমাইন করতে পারতাম। কিন্তু এখানে সেটা সবসময় আসলে হবে না, কারণ ওই ডিরেকশন বরাবর প্রতিটা ইলেকট্রন সবসময় স্ক্যাটার করবে না। তো ওই ক্ষেত্রে ওরা একটা কোয়ান্টিটি ডিফাইন করছে, যেটাকে ওরা নাম দিয়েছে হচ্ছে অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর, যেটা হচ্ছে এই যে এই ডিভিয়েশনটাকে হচ্ছে মানে ক্যাপচার করার চেষ্টা করবে। সো ওরা এটা একটা মানে এই এই দুইটা টার্মের রেশিও হিসাবে এটাকে এক্সপ্রেস করছে। সো amplitude of the wave scattered by the atom divided by amplitude of the wave scattered by a single electron. So single electron এর যে পরিমাণ, হ্যাঁ, মানে এটা হচ্ছে আমরা কোন একটা জিনিস ডিফাইন করি না, কোন একটা জিনিস আমরা যেমন স্পেসিফিক গ্র্যাভিটি কিভাবে ডেফিনেশন দিই, এখানে এরকম সেম জিনিস, amplitude of the wave scattered by an atom আর amplitude of the wave scattered by one electron। এটা হচ্ছে অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর। এটা মাথার ভিতরে ঢুকায় না, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটার উপর তোমার ইন্টেন্সিটি উঠানামা করবে, অর্থাৎ তুমি কেমন ইন্টেন্সিটি পাবা সেটা। আচ্ছা, তোমাদের কমন সেন্স থেকে বলো দেখি একটা প্রশ্ন করে, এখন 2θ ভ্যালু যত বাড়বে ততই কি বলে এটাকে স্ক্যাটারিং ফ্যাক্টরের ভ্যালুটা বাড়বে না কমবে?
কমা উচিত স্যার, হ্যাঁ কমবে স্যার। কমে যাবে, কমবে স্যার। কমবে। সবাই এটা বুঝছো কিনা, ক্লিয়ার না, এটা পরিষ্কার কিনা? 2 থিটা যতই তোমার ভার বাড়বে ততই তোমার কি হবে, এই অ্যাটমিক স্ক্যাটারিংটা কি হবে, ফ্যাক্টরের ভ্যালুটা কমতে থাকবে। আচ্ছা এইটা গেল একটা। এখন আরেকটা যেটা, সেটা হচ্ছে যে হয়তো তোমরা এটা ডিরেক্ট রিলেশন করতে পারবা না এখানে, কিন্তু তোমরা ফিগারটা দেখো, নিচের ফিগারটা, এখান থেকে তোমরা রিলেশনটা বের করতে পারবা। দেখো তোমাদের কথা হিসেবে দেখো এখানে ওয়াই এক্সিস দেওয়া যেটা আছে সেটা অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর, এটা কপারের জন্য। একটা জিনিস খেয়াল রাখো, প্রতিটা এলিমেন্টের জন্য স্ক্যাটারিং ফ্যাক্টর, প্রতিটা কম্পাউন্ডের জন্য স্ক্যাটারিং ফ্যাক্টর কিন্তু আলাদা করে দেওয়া আছে। এটা মেটেরিয়ালস ক্যারেক্টারিস্টিক্স, কথা কি বুঝছো কিনা? এটা কি মেটেরিয়ালস ক্যারেক্টারিস্টিক্স। এখন তুমি দেখো এখানে দেখো এক্স এক্সিস কি আছে, sin থিটা বাই ল্যামডা। ল্যামডা কার মাইক অন আছে, মিউট করো, সাউন্ড আসতেছে। মাহফুজ মিউট কর। হ্যাঁ এখানে দেখো ওয়াই এক্সিসে দেখো অ্যাটমিক স্ক্যাটারিং ভ্যালু, এটা হচ্ছে কপারের জন্য। তুমি আয়রনের জন্য একটা পাবা, আয়রন অক্সাইডের জন্য একটা পাবা, কপার অক্সাইডের জন্য, এরকম যত তুমি কম্পাউন্ড করো সবার জন্য একটা একই জিনিস পাবা না। কিন্তু এখানে যেটা তোমার ভেরিয়েবল, যেটা কিভাবে ভেরি করছে স্ক্যাটারিং ফ্যাক্টরের ভ্যালুটা, এখানে দেখো তোমরা এটা বলে ফেলছো। দেখো সাইন থিটা, থিটা মানে থিটা বাড়ার সাথে সাথে কি হচ্ছে, স্ক্যাটারিং কার্ভটা নিচের দিকে নামছে কিনা দেখো, একটা ফিক্সড ওয়েভলেন্থের জন্য। কথা Yes, বলো। sir. জি স্যার। হ্যাঁ তোমরা যেটা বলছো ওইটাই। এখন ধরো থিটাটা তোমার ফিক্সড রাখছো, তুমি এখন ল্যামডা ভেরি করাচ্ছ। কথার কথা তুমি লাউই মেথড, সেখানে ল্যামডা ভেরি করো, তাই না? সেখানে স্ক্যাটারিং ফ্যাক্টরটা কি হবে? দেখো ল্যামডা যত বড় হবে কি হবে, তোমার স্ক্যাটারিং ফ্যাক্টরের ভ্যালুটা কি হবে, বাড়বে না কমবে? হ্যাঁ কথা বলো না। সাইন থিটা বাই ল্যামডা, তো তোমরা তো দেখতেছো এটা ল্যামডার ভ্যালু, অর্থাৎ ইনসিডেন্ট বিমের ল্যামডা যত বাড়তে থাকবে ততই তোমার স্ক্যাটারিং ফ্যাক্টরের ভ্যালুটা কি বাড়বে না কমবে? তাড়াতাড়ি বলো। কমবে। কমবে এই জিনিসটা। তার মানে কি, তুমি শর্টার ওয়েভলেন্থ নিলে তুমি স্ক্যাটারিংটা বেশি পাবা। শর্টার ওয়েভলেন্থ নিলে কি পাবা, স্ক্যাটারিংটা বেশি পাবা। আমি এর মাঝে একটু কথা বলি, একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমরা যখন মাস্টার্স করতেছিলাম, আমাদের এক বন্ধু গ্লাস নিয়ে কাজ করতেছিল, আর আমি করতেছিলাম তোমার অস্টেনাইট নিয়ে। অস্টেনাইট অর্থাৎ অস্টেনাইট মানে কি, তোমার হিট ট্রিটমেন্ট করে কার্বনের স্টিলকে কার্বনাইজ করে হিট ট্রিটমেন্ট করে ক্লোজ করছে, দেখি যে অস্টেনাইট হয়ে যাচ্ছে অনেক। এখন অস্টেনাইটের অ্যামাউন্টটা বাইর করতে হবে, এটা আমরা এক্সট্রা দিতে করতে করবো। আর গ্লাস নিয়ে যে কাজ করতেছে, গ্লাসের পিউরিটি দেখবে, ওখানে আরো কিছু কম্পাউন্ড আছে, শুধু গ্লাস না, এর ভিতর ধর আয়রন অক্সাইড আছে। কিন্তু দেখা গেল যে তখন আমাদের কিন্তু এক্সআরডি মেশিন ছিল, সেটা ম্যানুয়াল ছিল ইয়ার মাধ্যমে। তখন আমাদের যে এক্সপার্ট ছিল ইঞ্জিনিয়ার ইউসুফ খান সাহেব, উনি মারা গেছেন, খুব ভালো মানুষ, খুব এক্সপিরিয়েন্স। তো আমিও স্যাম্পল দিলাম, আমার ওই বন্ধুও স্যাম্পল দিল, কিন্তু দেখা গেল যে কোনো পিক পাচ্ছি না আমরা। কি ছিল, কপার কে আলফা রেডিয়েশন। কথাটা খেয়াল করো, শোনো, কথা বুঝছো কিনা? কপার কে আলফা রেডিয়েশন, কোনো পিক নাই, প্লেন, মানে মনে হচ্ছে কোনো ইয়ে হচ্ছে না। এটা তো হতে পারে না। অস্টেনাইট আমার স্যাম্পলে আমি জানি যে অস্টেনাইট আছে, হ্যাঁ, তো সেখান থেকে তো অবশ্যই পিক আসবে। এটা অস্টেনাইটের ক্রিস্টালাইন স্ট্রাকচার, অ্যামোরফাসিলে আসবে না, অ্যামোরফাসে কোনো পিক দেখা যায় না। এরপরে ঘটনা যেটা ঘটলো, আমার বন্ধু যে আছে তার ওখানে কোনো পিক আসে না। আমরা অনেকগুলো র্যান্ডম টেস্ট করলাম, কোনো কিছু হয় না, উনিও সলভ করতে পারতেছিল না। কথা কি বুঝছো? তার মানে কি, পিক না আসা মানে কি, ইন্টেন্সিটি পাচ্ছি না, তার মানে তোমার স্ক্যাটারিং ফ্যাক্টরের যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা অনেক কম, যেটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে। কথা কি বুঝছো? হ্যাঁ। এখন আমি কি করলাম, আমি বললাম যে হঠাৎ করে আমি বললাম যে আমি জানতাম না এটা, যে তখন আমি আমাদের ইঞ্জিনিয়ারকে বললাম যে আপনার কাছে কি টার্গেট কি একটাই আছে কপার, এর ছাড়া কি আর কোনো টার্গেট নাই? বলে যে আছে তো, কি কি আছে, ক্রোমিয়াম আছে, মলিবডেনাম আছে। তখন আমি বললাম যে আচ্ছা মলিবডেনাম যেটা আছে এটার ইয়ে কত, এক্স এর ওয়েভলেন্থ কত? বলে যে এটা তো 0.7, আর এটা তো 1.54 সম্ভবত ইয়াটা কপারটা অ্যাংস্ট্রম, আর এটা 0.709। তো আমি বললাম যে ওটা দিয়ে দেখেন, কারণ ওটা দিলে যেটা হয় যে তখন আমার এই ছবিটার কথা খেয়াল করলো, তাহলে আমার দেখা যাবে যে আমি স্ক্যাটারিং ভ্যালুটা বেশি পাবো না। এই যে ল্যামডা যদি না, তখন কিছু ল্যামডা কম ছিল না, ল্যামডা কম না, তখন মলিবডেনাম না, তখন উনি তখন আবার বললো যে ইয়ে করা, আরেকটা মলিবডেনাম, আরেকটা কি বললো, আয়রন না কি জানি বললো, ওইটা আমরা দিয়ে দেখতে পারি, ওইটা দিয়ে আসে কিনা। আমি মলিবডেনাম দেন, ওটাও দেন। তো উনি দুইটাই দিল, দুইটা দেওয়ার পর দেখা গেল যে তোমার এই পিক খুব
এত বড় বড় পিক আসতেছিল, আমারটা ঠিক আসছে কিন্তু আমার বন্ধুরটায় দেখা যাচ্ছে সে স্ক্রিনে ধরে রাখতে পারতেছে না। তখন এটা স্কেল চেঞ্জ করে স্কেলে নিয়ে আসছে। তখন ঘটনাটা কি ঘটলো, তখন ঘটনাটা আমরা বুঝলাম। তখন আমরা স্যারকে, নসরুল স্যার আমাদের এক্সপার্ট ছিলেন এটা, তখন স্যার এটা বললো যে আসলে তোমার যে অ্যাটমিক স্কেটারিং ফ্যাক্টর এটা ওয়েভলেন্থের সাথে অনেক সময় ভেরি করে। অর্থাৎ এখানে প্রেফার্ড ওরিয়েন্টেশনের যে প্লেনগুলো আছে সেই প্লেনগুলো কম থাকাতে তখন দেখা যাচ্ছে তোমার ইন্টেন্সিটি যেটা বের হয়ে আসতেছে সেটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাচ্ছে, এটা এনাফ না, তোমার ডিফ্লেকশনটা মিলে যাচ্ছে ইয়াতে। তো তখন তোমরা যখন ওয়েভলেন্থ চেঞ্জ করছো তখন এরকম ভাবে তোমার কি হচ্ছে, যখন তোমরা ওয়েভলেন্থ চেঞ্জ করে দিচ্ছ, ওয়েভলেন্থের স্কেটারিং এর এই পয়েন্ট এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে আসছে, তখন এই স্কেটারিংটা যখন বেড়ে গেছে, ভ্যালুটা বেড়ে গেছে, তখন তোমরা ইন্টেন্সিটি পাচ্ছ। কথাটা এটা আমাদের প্র্যাকটিক্যাল একটা জিনিস তোমাদেরকে আমরা শেয়ার করলাম। কথা কি বুঝছো? এই জিনিসগুলো জানা না থাকলে আসলে তখন প্র্যাকটিক্যালি সলভ করা যায় না। ওইটা তো আমাদের অনেক সময় নষ্ট হয়েছিল। এটা বলার উদ্দেশ্য যে জিনিসটা তোমাদের মাথায় থাকার জন্য, স্কেটারিং ফ্যাক্টরটা ইন্টেন্সিটি ক্যালকুলেশনের জন্য অনেক বড় একটা ইস্যু আর কি, যে তুমি ইন্টেন্সিটি পাবা না না পাবা। এই গেল আমরা, তাহলে আমরা এখান থেকে পড়ে ফেললাম যে স্কেটারিং বাই অ্যাটম। হ্যাঁ, এখন আমরা দেখো, এখন একটা অ্যাটম তো আর দিয়ে তো আর কোনো একটা ম্যাটেরিয়াল হয় না। এটা হচ্ছে যে একটা ইউনিট সেল, একটা ক্রিস্টালের, আমরা বলি যে একটা ক্রিস্টালের স্ট্রাকচারের ইউনিট সেলই সব রিপ্রেজেন্ট করে। তাহলে এখন আমরা দেখবো যে ইউনিট সেলের মাধ্যমে এখন কিভাবে এই তোমার ডিফ্লেকশনটা অর্থাৎ ইন্টেন্সিটি তুমি মেজার পেতে পারো। এটা কি এক্সপ্লেইন করবা বলো? সহজ, এটা সহজ। রোল 1 করো, পারবা? অফকোর্স স্যার। হ্যাঁ, তুমি ওই স্লাইডটা যেটা আছে না, এটাকে সামনে রেখে বলো, তাহলে অন্যদের ধরতে সুবিধা হবে। ওকে স্যার। এখন তো আমরা দেখলাম যে একটা অ্যাটম থেকে এক্সেস স্ক্যাটারিং হয়। এখন আমরা যদি ইউনিট সেল ধরে কাজ করি তবে আমাদের ওই পুরো ইউনিট সেল থেকে কি পরিমাণ এক্স-রে ডিফ্র্যাক্টেড হয়ে যায় সেটা বের করার জন্য ইন্ডিভিজুয়াল যে এক্স-রে রয়েছে সেগুলো আমাদের ভেক্টরিক্যালি অ্যাডাপ্ট করতে হবে, মানে ফেজ রিলেশন মাথায় রেখে। অবশ্যই তাদেরকে ব্র্যাগও স্পেসিফাই করতে হবে অ্যাজ ইউজুয়াল। ইন্ডিভিজুয়াল বলতে বুঝাচ্ছ কি, মানে একটা অ্যাটমের মাধ্যম থেকে যেটা আসে, ইন্ডিভিজুয়াল অ্যাটম, সেগুলো অ্যাডাপ্ট করলে, মানে ভেক্টরিক্যালি বা ফেজ রিলেশন সহ অ্যাডাপ্ট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পুরো ইউনিট সেলের। তারপর ইউনিট সেলের যদি আমরা অ্যামপ্লিটিউড পাই, সেখান থেকে তো ইউনিট সেল থেকে বের হওয়া ইন্টেন্সিটি ইজিলি ক্যালকুলেট করতে পারবো, সেই ভেক্টরিক্যাল সামনে এস স্কয়ার। তো আমরা তো আগেও পড়ে এসেছি যে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফর্ম দিয়ে একটা সাইনুসয়েডাল ওয়েভকে রিপ্রেজেন্ট করা যায়। সেজন্য আমরা যে কোনো স্ক্যাটার্ড ওয়েভকে, যাতে আমরা কমপ্লেক্স নাম্বার ম্যানিপুলেট করতে গিয়ে আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হয়, সেজন্য আমরা এটাকে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফর্মে আনলাম। এবং তারপর আমরা আগের কোর্সেও দেখেছি যে এখন ধরে HKL প্লেনের আমি ডিফ্রাকশন কল্পনা করছি, যেটার জন্য আমি UVW পজিশন মানে রিয়েল লেটসের UVW পজিশন থেকে একটা অ্যাটমের জন্য কন্ট্রিবিউশন খুঁজে বের করতে চাই। সেটার জন্য সবার কাছে এটা একটু ক্লিয়ার করো, HKLটা কি আর UVটা একটু ক্লিয়ার করো। ঠিক আছে, মনে করি আমরা HKL প্লেন থেকে ডিফ্রাকশন বা স্ক্যাটারিং চাইছি। সুতরাং এটার জন্য ওই ইউনিট সেলে যতগুলো অ্যাটম আছে সব কয়টারই কিন্তু থেকে আমার স্ক্যাটারিং বের করতে হবে, যে HKL প্লেনকে স্যাটিসফাই করার জন্য যে ডিরেকশন দিচ্ছে ওটা ফিট করার জন্য। তো এখন এক কথা যেটা UVW, এটা বোঝাচ্ছে যে অ্যাটমের পজিশন। জি, তাই তো? এখন মানে ওই অ্যাটমটা, যে অ্যাটম থেকে তুমি ইন্টেন্সিটিটা কনসিডার করতেছো, ক্যালকুলেট করতেছো স্ক্যাটারিংটা, সেটা পজিশনটা কত, সেটা UVW এর মাধ্যমে বোঝাচ্ছে। আর ও তো যেটা বলে স্কেল হচ্ছে যে প্লেন বোঝায়, তোমরা এটা তো জানো। হ্যাঁ, আগাও। তো এখন আমি একটা অ্যাটম থেকে যে এক্সেট্রা ডিফ্রাকশন বের হচ্ছে সেটা আমি ভেক্টরিক্যাল বা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল একটা ফর্ম পেলাম। তো এখন আমি কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল এই টার্মগুলো যোগ করে দিই, মানে এই HKL প্লেন ঠিক রেখে ওই ইউনিট সেলে যতগুলো অ্যাটম আছে, মানে এক ইউনিট সেলে যতগুলো অ্যাটম ফিট করা যায়, সেটার প্রত্যেকটার উপরে আমাকে সাম করতে হবে। তাই এবং ক্যাপিটাল F দিয়ে অ্যাকচুয়ালি বোঝায় সেই সামটা যেটা বোঝাচ্ছে ওই পুরো ইউনিট সেল থেকে কতটুকু ডিফ্রাকশন হচ্ছে, মানে ওই যে ডিফ্রাক্টেড ওটার যে অ্যামপ্লিটিউড আর একটা সিঙ্গেল ইলেকট্রন থেকে পাওয়া যে অ্যামপ্লিটিউড সেটা পরের পেজে আছে, কিন্তু এটা হচ্ছে ক্যাপিটাল F বা স্ট্রাকচার ফ্যাক্টর ক্যালকুলেশনের ফর্মুলা। এখানে F1 F2 F3 বোঝানো হয়েছে ওই ইন্ডিভিজুয়াল অ্যাটম গুলো ডিফারেন্ট থাকতে পারে। তেমনি কয়টা অ্যাটম, মানে কয়টা U1 V1 W1
এমনি U1 V1 W1 দিয়েও বোঝানো হচ্ছে যে এখানে পজিশন ডিফারেন্ট হতে পারে, কিন্তু HKL প্রত্যেকটা ক্ষেত্রেই সেম, কারণ আমি অ্যাকচুয়ালি HKL প্লেনের জন্যই, মানে একটা নির্দিষ্ট সেট অফ প্লেনের জন্য আমি স্ট্রাকচার ফ্যাক্টরটা ক্যালকুলেট করছি। হ্যাঁ, মানে এখানে এফটা ক্যাপিটাল এফ যে স্ট্রাকচার ফ্যাক্টর বলা হয়, এটা একটা খুব বড় একটা জিনিস আমাদের জন্য। এখন যদি একটা সিঙ্গেল অ্যাটম হয় তাহলে এই ধরো F1 এখানে একটাই থাকবে, যদি দুটো অ্যাটম হয় তাদের দুটো টার্ম থাকবে, তিনটা অ্যাটম হলে তিনটা টার্ম থাকবে। কিন্তু যেটা বললো HKL কমন থাকবে, আর U1 V1 W1 এটা ডিফার করে যাবে কারণ অ্যাটমের পজিশন ডিফার করবে। একসাথে যখন তুমি এরকম সাম করবা ইকুয়েশনটা দাঁড়াবে HKL প্লেনের জন্য স্ট্রাকচার ফ্যাক্টর হচ্ছে যে ওই ক্রিস্টাল স্ট্রাকচারের জন্য, ওই ক্রিস্টালের জন্য এটা সহজ, বুঝছো না এই জিনিসটা? ক্লিয়ার কিনা সবাই? তার মানে এখন তুমি এই স্ট্রাকচার ফ্যাক্টর যেটা, এটা বলছে একটা কমপ্লেক্স নাম্বার, তুমি এটাকে both the it expresses both the amplitude and phase of the resultant wave, এবং the absolute value f gives the amplitude of the resultant wave in terms of the amplitude of the wave scattered by a single electron. এই যে স্ট্রাকচার ফ্যাক্টরের ডেফিনিশনটা চলে আসছে। আগে যেরকম ছিল স্ট্রাকচার ফ্যাক্টরটা কি? স্ট্রাকচার ফ্যাক্টর হচ্ছে যে তোমার amplitude of the wave scattered by all the atoms of a unit cell divided by amplitude of the wave scattered by one electron. আগে ছিল কি, অ্যাটমেরটা কি ছিল, স্ক্যাটারিং ফ্যাক্টর কি ছিল অ্যাটমের? এটা ছিল যে amplitude of the wave scattered by atoms, by an atom, ঠিক আছে, divided by amplitude of the wave scattered by one electron, একই জিনিস। এখন এই স্ট্রাকচার ফ্যাক্টরের তুমি amplitude যেটা ভ্যালু, এটার উপর ডিপেন্ড করবে। দেখো এখানে বলা আছে the intensity of the beam reflected by all the atoms of the unit cell in a direction predicted by the Bragg law in proportional simply to f square। অর্থাৎ এখানে একদম সহজে চলে আসছে যে তুমি যখন এটা এই এফটা আমরা এফ এর স্কয়ারের প্রপোর্শনাল হবে ইন্টেন্সিটি, অর্থাৎ এফ এর ভ্যালু যত বেশি হবে ইন্টেন্সিটি তত বেশি হবে। এফ এর ভ্যালু যদি 0 পাও ইন্টেন্সিটি 0 পাবা। মাঝখানে একটা প্রপোর্শনাল আছে, ইকুয়াল করতে গেলে ওই তোমার একটা কনস্ট্যান্ট দিতে হবে। এই কনস্ট্যান্টের ঝামেলা অনেক, আমরা এই কনস্ট্যান্ট এখানে আনবো না, আনার দরকারও নেই। এই কনস্ট্যান্ট ছাড়া আমরা কাজ করতে পারবো। কথাটা কি বুঝছো কিনা? এই যে প্রপোর্শনাল কথাটা বুঝছো না, এটা কি ইকুয়াল করতে গেলে একটা কনস্ট্যান্ট দিতে হবে না? ইয়েস স্যার। হ্যাঁ, ওই কনস্ট্যান্টের ভিতর অনেক কিছু জড়িয়ে ইনভলভ আছে, সেটা এখানে আমরা আলোচনা করতে কোনো দরকারও নেই আমাদের এই কাজের জন্য। দেখো দ্য স্কয়ার অফ দ্য amplitude of the resultant wave, এই তাহলে এখানে রেড লাইনে যেটা লেখা আছে যে স্ট্রাকচার ফ্যাক্টর এফ equation is a very important relation in X-ray crystallography since it permits the calculation of the intensity of an A-scale reflection from a knowledge of the atomic positions. Atomic position হিসেবে তোমার কোন কোন প্লেন থেকে এটা রিফ্লেকশন হবে এই জিনিসটা তোমাকে এই স্ট্রাকচার ফ্যাক্টর বলে দিবে। এবং ইন্টারেস্টিং ঘটনা যেটা, সেটা আমি আজকে বেশি সময় লাগবে না, তোমরা এই রিলেশনটা তো জানো তাই না? একটু মাথায় রাখো, ই এর এক্সপোনেন্টের যখন ইন্টিজার নাম্বার আসবে, ইমাজিনারি নাম্বার, এটা তো একটা ইমাজিনারি নাম্বার পাই আই, কিন্তু এটার সাথে যখন 3, 5 এরকম যখন তোমার এই অড নাম্বার আসবে তখন এটার ভ্যালুটা হয়ে যায় -1। জি স্যার, জানি এগুলো, এটা তোমরা জানো তাই না? এটা তাহলে মাথায় রাখো, আমাদের পরে এটা কাজে লাগবে। এখানে দেখো এখন আমরা একটা স্ট্রাকচার ফ্যাক্টর ক্যালকুলেশন করি। এবং কেন স্ট্রাকচার ফ্যাক্টর ক্যালকুলেশন করবো? যদি স্ট্রাকচার ফ্যাক্টর থেকে ভ্যালু আসে তুমি ধরে নিবা যে এটা থেকে ডিফ্লেকশন হবে। আর স্ট্রাকচার ফ্যাক্টর ক্যালকুলেশন করে তুমি যদি ধরে 0 পাবা, মনে করবা যে এই প্লেন থেকে কি হবে, ডিফ্লেকশন হবে না। আমরা এর আগে দেখি কি বুঝাচ্ছে এটা। এই যে স্ট্রাকচার ফ্যাক্টর এই স্কেল না, একটা প্লেনের জন্য একটা ক্রিস্টাল সিস্টেমে স্ট্রাকচার ফ্যাক্টরের ভ্যালুটা কি, আমি কথাটা কি বুঝছো কিনা? একটা পার্টিকুলার প্লেনের জন্য একটা পার্টিকুলার ক্রিস্টাল স্ট্রাকচারের জন্য, ক্রিস্টালের জন্য একটা ওই ক্রিস্টালের একটা পার্টিকুলার প্লেনে স্ট্রাকচার ফ্যাক্টর কি, যদি এটার ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ওই প্লেন থেকে কোনো ডিফ্লেকশন হবে না, এটা ওই ম্যাটেরিয়ালের ওই ক্রিস্টালের ক্যারেক্টার। আর যদি ওখান থেকে তুমি যদি ভ্যালু একটা পাও তাহলে বুঝতে হবে যে এখানে ডিফ্লেকশন হবে, কম হোক বেশি হোক। এই জিনিসটা আমরা দেখবো এখন। যেমন এখানে the simplest case in that of a unit cell containing only one atom at the origin. এটা সিম্পল কিউবিকে কি একটা অ্যাটম থাকে না? শোনো, সিম্পল কিউবিক কি তাড়াতাড়ি বলো। জি স্যার। সিম্পল কিউবিকে কি থাকে? অন এভারেজ একটা অ্যাটম থাকে, একটাই 000 তাই না? আচ্ছা, তুমি এখন এই অ্যাটমটাকে একটা পজিশনে নিয়ে আসো, তাহলে 0 0 0। এখন তুমি ওই যে এফ এর যে অল্প আগে যে স্ট্রাকচার ফ্যাক্টরের যে ইকুয়েশনটা দেখছো, এই যে এখানে তুমি এখানে বসাও 0 0, এখানে বসাও 0 0, ইউভি 0 আর এইচকেএল থাক, অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে কি হয়ে যাচ্ছে,
জিরো হয়ে যাচ্ছে না পুরা? yes e to the 0 1 হবে। হ্যাঁ, তাহলে এখানে কি দাঁড়ালো? ভ্যালুটা আসলো কি এফ। এফ আসে না? কথা বলো। জি স্যার। তাহলে স্ট্রাকচার ফ্যাক্টরের স্কয়ার কি আছে? এফ স্কয়ার। তার মানে তুমি একটা ভ্যালু পাচ্ছ। এটা দিয়ে কি বোঝা যাচ্ছে? যে তুমি এসকিএল এর ভ্যালু যাই হোক না কেন, এসকিএল এর ভ্যালু যাই হোক না কেন, তুমি ডিফ্লেকশন পাবা, তাই না? কথা বলো না। এসকিএল এর ভ্যালু যাই বসো না কেন, কি আসে যায়, তোমার তো এফ স্কয়ার তুমি পাচ্ছ। আমার কথা কি বুঝছো কিনা? জি স্যার। এসকিএল এর ভ্যালু তুমি যাই পাও না কেন, খেয়াল করো, এসকিএল এর ভ্যালু তুমি যাই বসো না কেন, এখানে ভ্যালু কি পাচ্ছ? এফ পাচ্ছ না, কোনো চেঞ্জ হচ্ছে? তার মানে এইচ, ধরো কথার কথা আমি 0 0 0 প্লেন, তুমি কি বলে ডিফ্লেকশন পাবা। 0 1 0 প্লেন ডিফ্লেকশন পাবা। 0 1 1 প্লেন তুমি ডিফ্লেকশন পাবা। 1 1 1 তুমি পাবা। 2 1 1 যাই বসো না কেন সব জি স্যার। প্লেন থেকে তোমার ডিফ্লেকশন হবে, কারণ অলওয়েজ তুমি এই শোনো কি বলছি বুঝছো? শোনা যাচ্ছে আমাকে? একটু কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, এখন তুমি দেখো আমি সেকেন্ড ইয়াটা বুঝাই, এটা বুঝছো কিনা? তাহলে এ স্কেল যেই প্লেনই তুমি আনো না কেন কনসিডার সবসময় তুমি এফ স্কয়ার পাবা, তার মানে তুমি আর ইন্টেন্সিটি জিরো হচ্ছে না। হ্যাঁ, জিরো না হলে তুমি ডিফেক্ট। জি স্যার। কথা কি বুঝছো? তার মানে যেটা বলছে যে ইজ দ্য সেম ফর্মুলা। আচ্ছা শুনো, আমার কথা শুনতে পাচ্ছ? অনেকটা কেটে কেটে আসছে স্যার। স্যার শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছ? শোনা যায়নি না স্যার। এখন শুনতে পাচ্ছ? জি স্যার এখনো শোনা যাচ্ছে। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা শোনো, এরপরে দেখো তুমি বেস সেন্টার কিউবিক, বেস সেন্টার কিউবিক যদি হয় তাহলে কয়টা অ্যাটম থাকে? দুইটা পার ইউনিট সেল। দুইটা। তাহলে একটা অ্যাটমকে তুমি তো একটা 0 0 তে বসাইতে পারো, তাই না? তাহলে আরেকটা অ্যাটমের পজিশন কি হবে বলো? হাফ হাফ জিরো বেস সেন্টারে। হাফ হাফ জিরো হবে না? এই সবাই বুঝছো কিনা? হাফ হাফ জিরো হবে না? আমি একটু আগে যাই। এই যে এখানে এটা কি হাফ হাফ জিরো পজিশন বলতে পারো না? এটা তুমি যদি এটাকে যদি 0 0 0 বলো তাহলে এটা হাফ হাফ জিরো না? স্যার বুঝছো? এইটা তাহলে এখন তুমি দেখো, তোমাদেরকে এখানে দেখানো যেটা হচ্ছে যে এখানে তুমি দেখো যে 0 0 এখানে তুমি বসাই ফেলো, বসালে এই যে আগের মতো এখানে দুইটা আইটেম, যেহেতু তোমার দুটো স্ট্রাকচার ফ্যাক্টরের ইয়া আসবে, স্কেটারিং ফ্যাক্টরের টার্ম আসবে, তাহলে এখানে দেখো যে 0 আগের মতো, যেহেতু 0 0 এটার মতো। এরপরে তুমি এখানে বসাও, এখানে বসালে কি আসতেছে দেখো, যেহেতু হাফ হাফ জিরো তোমার এই যে আসে কিনা, আসলে তুমি টুটাকে বের করে নিয়ে আসো, তাহলে পাই আই হয় কিনা? তাইলে পাই যদি আই হয় তাহলে এই ভ্যালুটা কত? এখন তোমার দেখো এই পাই এর আগে অড আসবে না ইভেন আসবে, সেটা কিছুর উপর ডিপেন্ড করবে, তাড়াতাড়ি বলো। h প্লাস k এর সামের উপর। এস প্লাস কে এর সামের উপর। তোমার এস এবং কে, ধরো এইচ কে এলটা এখানে ইনমেটেরিয়াল, এল এর সাথে কোনো সম্পর্ক, এল তুমি যা বসাইতে পারো সমস্যা নেই, কিন্তু তোমাকে রেস্ট্রিক্টেড হতে হবে, তোমাকে স্ট্রিক্ট করতে হবে এই দুটোর সাম। এই দুটোর সাম যদি অড নাম্বার ইভেন নাম্বার হয়ে যায়, অড নাম্বার হয়ে যায়, তাহলে কিন্তু কি আসবে, পুরো ভ্যালুটার নাম আর ভ্যালু আসবে হচ্ছে -1। জি স্যার বুঝলাম। তাহলে +1 -1 মিলে 0 হয়ে যাবে, পুরো স্ট্রাকচার ভ্যালুর এফ এর মানটা হবে 0। আমি কিছু যদি বলতে পারি স্যার শুনতে পাইনি। শোনো, এখানে যেটা হচ্ছে যে তাহলে এখানে এইচ আর কে তুমি এমন ভাবে তোমার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করবা এভাবে যদি করো যে এটা যদি 3 চলে আসে, এস আর কে এর যদি মাল্টিপ্লাই 1 চলে আসে, 3 চলে আসে, 5 চলে আসে, তাহলে এটার ভ্যালু চলে আসবে -1। তাহলে 1 এবং -1 মিলে পুরোটা মিলে 0 হয়ে যাবে। 0 হলে এফ এর ভ্যালুটা চলে আসবে তোমার 0, মানে তুমি কোনো ডিফ্লেকশন পাবা না। আর যদি এইচ স্কেলে এইচ এবং কে এর ভ্যালুটা এমন ভাবে চুজ করো, পুরোটার তোমার ভ্যালু যেটা সেটা 2 পাই, 4 পাই, 6 পাই এরকম যদি হয়, তাহলে তোমার +1 ভ্যালু আসবে। +1 ভ্যালু আসলে তখন 2f পাবা, অর্থাৎ f স্কয়ার সমান পাবা হচ্ছে 2f স্কয়ার। তার মানে তুমি
ডিফ্লেকশন পাবা। কথাটা কি বুঝছো? তার মানে এখান থেকে তুমি বের করতে পারবা যে এস কে এটার কোন কোন প্লেনের জন্য ডিফ্লেকশন হবে, কোন কোন প্লেনের জন্য ডিফ্লেকশন হবে। কথা কি বুঝছো? এই যে এখানে এফ এস কে সমান 4 এফ এস কে আসলো, তার মানে যেটা দেখানো যে এস কে যখন তোমার ইভেন আর ওয়ান ইভেন ওয়ান অড থাকে তখন মিক্সড হয়ে যায়। অর্থাৎ এইচ আর কে এর ভ্যালু একটা যদি অড হয় একটা ইভেন হয় তাহলে মিক্সড হয়। অর্থাৎ একটা যদি 0 হয় আরেকটা 1 হয়, অথবা একটা 1 হলে আরেকটা 2 হয়। মিক্সড হলে তাহলে তাদের হয়ে যাবে অড হবে, অড হলে তখন ভ্যালুটা -1 আসবে, এটা 0 হয়ে যাবে। আর যদি আনমিক্সড হয় অর্থাৎ এইচ যদি হয় এটা 0 0 হবে, অথবা 1 1 হবে, অথবা 0 1 হবে, 0 2 হবে। এরকম যদি আনমিক্সড হয় তখন তুমি অলওয়েজ কি পাবা 2 4 এরকম ভ্যালু পাবা, অর্থাৎ তোমার ইভেন পাবা। ইভেন পেলে তুমি এই ভ্যালুটা পাবা। কথা কি বুঝছো? এটা হচ্ছে মেইন জিনিস। তোমাদের একটা আমি কালকের জন্য একটা অ্যাসাইনমেন্ট দিই, যেটা সবাই পারবা। তোমরা বিসিসি এবং এফসিসি ক্রিস্টালের 5টা প্লেন, প্রতিটারই 5টা প্লেন যেখানে ডিফ্লেকশন হবে আর হবে না, এরকম 5টা 10টা প্লেন দুটো স্ট্রাকচারের জন্য বের করবা অন দ্য বেসিস অফ দ্য স্ট্রাকচার ফ্যাক্টর। কথাটা কি বুঝছো? আজকে যেভাবে বুঝালাম যে স্ট্রাকচার ফ্যাক্টরকে কাজে লাগিয়ে তোমরা বের করবা যে এফসিসি ক্রিস্টালের 5টা বা 6টা প্লেন যেগুলো থেকে ডিফ্লেকশন হবে, আর বিসিসি ক্রিস্টালের জন্য এরকম 6টা প্লেন বের করবা যেগুলো থেকে ডিফ্লেকশন হবে। আমার না সবাই এটা একটা অ্যাসাইনমেন্ট, এটার উপর নাম্বার থাকবে। এটা কিভাবে সাবমিট করব? হ্যাঁ, সাবমিট করব স্যার। আমি টিমসে আজকে রাতে একটা খুলে দিই হিসেবে, অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিব। এটা কালকে আবার আমি ডিসকাস করে নিই। হ্যাঁ, কিনা তোমাদের ধারণা? এখানে তো দুটো দেখানো হলো, একটা হচ্ছে যে তোমার সিম্পল কিউবি আর একটা হচ্ছে বেস সেন্টার। তোমরা করবা বিসিসি এবং এফসিসি ক্রিস্টালের জন্য এরকম 6টা প্লেন ডিফ্লেকশন প্লেন তোমরা বের করবা। ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করি। আর একটা যেটা হচ্ছে যে রোল 1 তুমি আজকে কে কে অ্যাবসেন্ট আছে একটু দেখে আমাকে এসএমএস করে দাও। জি স্যার। স্যার আমি নোট ডাউন করছি আর কি। করছো? হ্যালো, জি স্যার। স্যার নোট ডাউন করা আছে। আচ্ছা, নোট ডাউন করছো? জি স্যার করা আছে। এটা আমাকে একটা এসএমএস করো। জি স্যার আমি করে দিচ্ছি স্যার এখন। ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।